নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। আমরা ভারতবাসী আরও একটা স্বাধীনতা দিবস পার করে এলাম। স্বাধীনতা শব্দের সঙ্গে ৭৩ বছর হলো পরিচিত হয়েছি আমরা। ৫ই আগস্ট রাম মন্দিরের শিলান্যাস করতে গিয়ে প্রধানমন্ত্রী দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করলেন। साथियों, जीवन का ऐसा कोई पहलू नहीं है जहां हमारे राम प्रेरणा न देते हो। भारत की ऐसी कोई भावना नहीं है जिसमें प्रभु राम झलकते न हो। राम की यही सर्वव्यापकता भारत की विविधता में एकता का जीवन चरित्र है। প্রধানমন্ত্রী যখন এই তুলনা টানছেন এবং রাম মন্দিরের শিলান্যাস করছেন, তখন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লক্ষের কাছাকাছি, মৃত্যু ৪০,০০০। টানা এক সপ্তাহ রোজ সংক্রমণ ৫০,০০০-এর বেশি। মহা ধুমধামে রাম মন্দির নির্মিত হচ্ছে। সেই মঞ্চে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে রাম মন্দির নির্মাণ আন্দোলনের তুলনা সমালোচিত হলো। आज पूरा भारत भावुक है। सदियों का इंतजार आज समाप्त हो रहा है। टूटना और फिर उठ खड़ा होना, सदियों से चल रहे इस व्यतिक्रम से राम जन्मभूमि आज मुक्त हुई है। मेरे साथ एक बार फिर बोलिए, जय सिया राम, जय सिया राम। साथियों, हमारे स्वतंत्रता आंदोलन के समय कई पीढ़ियों ने अपना सब कुछ समर्पित कर दिया था। गुलामी के कालखंड में कोई ऐसा समय नहीं था जब आजादी के लिए आंदोलन न चला हो। देश का कोई भूभाग ऐसा नहीं था जहां आजादी के लिए बलिदान न दिया गया हो। 15 अगस्त का दिन उस अथाह तप का, लाखों बलिदानों का प्रतीक है। स्वतंत्रता की उस उत्कंठ इच्छा, उस भावना का प्रतीक है। ठीक उसी तरह राम मंदिर के लिए कई सदियों तक कई पीढ़ियों ने अखंड अविरत एक निष्ठ प्रयास किया है। आज का ये दिन उसी तप, त्याग और संकल्प का प्रतीक है। এই তুলনাকে কটাক্ষ করেছে বাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। স্বাধীনতা আন্দোলন দেশমাতৃকার মুক্তির জন্য লড়েছিলেন বীর সংগ্রামীরা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যোগ দিয়েছিলেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। সেই আন্দোলনকে রাম মন্দির নির্মাণের আন্দোলনের সঙ্গে তুলনা করে কতটা যুক্তিযুক্ত পর্যায়ে ফেলতে পারলেন প্রধানমন্ত্রী? এই বিতর্ক দেশ জুড়ে চলছে। বিতর্ক চলছে, চলবে, কিন্তু বিতর্ক থেকে দেশের নাগরিক কি পাবে? কিচ্ছু না। আখেরে তাতে জনগণের কোনো লাভই নেই। জনগণ যে তিমিরে
থাকবে সেই তিমিরেই। নিজে খেটে রোজগার করতে হবে, পরিবার চালাতে হবে। দিনের শেষে এসব শুনে তাদের কি লাভ? আচ্ছা বলুন তো, আজ আপনাকে প্রশ্ন করা হলে আপনি কি বলবেন? স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার ঝুলিতে কি এলো? কি চান আপনি? আহা, আপনার চাওয়া পাওয়ার সঙ্গেই তো জড়িয়ে রয়েছে সবকিছু। সবকিছু মানে ওই ভোট আর কি। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে ভোটই অধিকার হাসিল করার পথ। তাই এই পথে মানুষ বিশ্বাস রেখে নিজের মতামত দিয়ে আসছেন, যুগ যুগ ধরে দিয়ে আসছেন। নাগরিকের হাতেই প্রধান অস্ত্র, এটাই গণতন্ত্রের প্রধান স্তম্ভ। মানুষ কেমন আছেন চলুন দেখি। 130 কোটির দেশের মানুষ উদয়াস্ত পরিশ্রম করছেন। কলকারখানায়, মাঠে ঘাটে, শহরে গ্রামে তারা ঘাম ঝরিয়ে উৎপাদন করে চলেছেন সম্পদ। ভারতের ভাগ্য বিধাতারা কেমন আছেন? যারা ভারত নির্মাণ করেন, যারা ভারতের ইট, তাদের প্রাণ যায় রেল লাইনে। এই কি আমার ভারত? লাশের ওপর নতুন ভারত নির্মাণ সম্ভব? এই প্রশ্ন করলে একজন ভারতবাসী হিসেবে আপনার মন কেঁদে উঠবে না? আপনি বলুন, ঠিক কিনা? কয়েক মাস আগেও যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, আপনার চোখে জল আসেনি? পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি দেখেছে স্বাধীন ভারত, যে দেশের সরকার তাদের আশ্রয় দিতে পারে না, তাদের পুলিশ তাদের উপর লাঠি চালাতে পারে। কার কাছে যাবেন তারা বিচারের আশায়? চাষির ফসল উঠল কিনা, শ্রমিকদের ঘরে চুলা জ্বলল কিনা, ইতিমধ্যে কাজ হারালো কত শ্রমিক, আর কতজন কাজ হারাবে, মাইনে কাটা গেল, কে দেখবে এসব? কেন্দ্র ঘোষণা করলো 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর এবং 61 লক্ষ পেনশনভোগীর 1 জানুয়ারি 2020 থেকে প্রাপ্য যথাক্রমে অতিরিক্ত বর্ধিত পরিমাণ মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে না। একই সঙ্গে 2020 জুলাই মাস থেকে প্রাপ্য পরবর্তী অতিরিক্ত বর্ধিত পরিমাণ ভাতাও 2021 সালের 1 জানুয়ারি অবধি হিমঘরে পাঠিয়ে দেওয়া হলো। কি বার্তা গেল বেসরকারি শিল্প মালিকদের কাছে? শিল্পমহল উৎসাহিত হলো নাকি? করোনা কালে বহু মানুষ কাজ হারাচ্ছেন। করোনা পরবর্তী ভারতে কি এরা পুনরায় কাজ ফিরে পাবেন? উত্তরটা খুব একটা আশাব্যঞ্জক নয়। 2019 ন্যাশনাল স্যাম্পল সার্ভের সমীক্ষা অনুযায়ী দেশে বেকারত্বের হার 6.1%, যা গত 45 বছরের সর্বোচ্চ। লোকসভা নির্বাচনের আগে এই রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে, কিন্তু শেষ পর্যন্ত ফাঁস হয়ে যায় তা। করোনার সময় সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট বলছে এপ্রিলের মাঝামাঝিতেই তা বেড়ে দাঁড়িয়েছে 26.1%। এই সময় সরাসরি কাজ হারিয়েছেন 7 কোটি, আরো 8 কোটি মানুষ কাজ খুঁজে চলেছেন। কর্মহীনতার চিত্রটি আপাতত এমনটাই। দেশ করোনা মুক্ত হলে কি চাকরি ফিরে পাবেন মানুষ? এই প্রশ্নই করছেন আজ দেশের নাগরিক। পেটের ভাত জুটবে কিভাবে, সেই চিন্তায় মানুষ আজ দিশেহারা। তাদের কথা কি সরকার ভাববে? নিন্দুকরা বলছেন সরকারের ওসব ভাবার সময় নেই, মন্দির নির্মাণ নিয়ে সরকার ব্যস্ত। স্বামী বিবেকানন্দকে আশ্রয় করে ভোট বৈতরণী পার করে এসে তার মর্মবাণী কি আত্মস্থ হলো? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দেশের নরদেবতাদের সেবায় আসবে দেশের প্রকৃত স্বাধীনতার স্বাদ, তাই নয় কি? আপনি বলুন, ঠিক কিনা? করোনা উত্তর ভারতে মানুষের কাজের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে তবেই নতুন ভারত নির্মাণ সম্ভব হবে। স্বাধীন ভারতে এক শ্রেণীর মানুষ নিজেদের সম্পত্তির পরিমাণ বাড়িয়েই চলেছেন। কিছুদিন আগে প্রকাশিত অক্সফাম ইন্টারন্যাশনালের সমীক্ষা রিপোর্ট বলছে দেশের মোট সম্পদের 77.4% জমা হয়েছে মাত্র 10% মানুষের হাতে। তাদের মধ্যে অতি ধনী 1%-এরই কুক্ষিগত মোট সম্পদের 51.53%। এদেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ 2,80,000 কোটি টাকা, যা কেন্দ্র এবং সমস্ত রাজ্য সরকারের চিকিৎসা, জনস্বাস্থ্য, শৌচাগার, নিকাশি ব্যবস্থা এবং জলবন্টন খাতে বরাদ্দের থেকেও বেশি। আগেই ভারত সরকারের নিজস্ব সমীক্ষায় দেখা গেছে দেশের 77% লোকের দিনে 20 টাকা খরচ করার সামর্থ্য নেই।
আর্থিক বৈষম্যের দিক থেকে ভারত সবচেয়ে পেছনের সারিতে। বিশ্বের শেষ 11 দেশের মধ্যে স্থান হয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের। এই বৈষম্য করোনা পরবর্তী ভারতে আরো বাড়বে কি রয়েছে প্রশ্ন। গণতন্ত্রের ধ্বজাধারী সরকার যে উন্নয়নের ঢাক বাজায় তাতে উন্নয়ন কাদের হয় তা সহজেই অনুমেয়। এই উন্নয়নের খরচ যোগায় কারা? সবচেয়ে ধনীরা কর দেয় সবচেয়ে কম। কর বাবদ সরকারের 100 টাকা আয় হলে ধনীরা প্রত্যক্ষ কর দেয় খুব বেশি হলে 4 টাকা। 96% কর আসে মধ্যবিত্ত ও দরিদ্রদের ঘাড় ভেঙে পরোক্ষ করের মাধ্যমে। বিজয় মালিয়া, নীরব মোদীদের প্রশ্রয় দিয়ে দায়িত্ব নিয়ে আরো বৈষম্য বাড়ানো হচ্ছে। আপনি বলুন ঠিক কিনা? করোনা পরবর্তী ভারতে এই বৈষম্য কমাতেও দূরে থাক, বাড়ার সম্ভাবনাই বেশি। যারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়ছেন তাদের ওঠার সম্ভাবনা খুবই কম, যদি না কোনো বিশেষ ব্যবস্থা করা হয়। আর যারা এগিয়ে আছেন তাদের নামার সম্ভাবনা নেই বললেই চলে। করোনা পরিস্থিতিতেও নিজের সম্পদ বাড়িয়ে চলেছেন মুকেশ আম্বানি। কোন পথে বৈষম্য দূরীকরণ সম্ভব তা বলতে পারবেন অর্থনীতির বিশেষজ্ঞরা। তবে সেসব কথা শুনলে তো দেশকে আর্থিক দিক দিয়ে চাঙ্গা করতে কি করতে হবে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তা বলেছেন। রেশন কার্ড নেওয়ার জন্য যারা আবেদন জানাবেন তাদের দ্রুত রেশন কার্ড দিতে হবে বলেন তিনি, দেরি করলে চলবে না। বড় রকমের আর্থিক প্যাকেজ ঘোষণা করা দরকার বলে জানিয়েছিলেন অভিজিৎ। প্যাকেজ তো ঘোষণা হয়েছে, তবে সেটা কতটা মানুষের কাছে পৌঁছবে, কতটা লাভ হবে সাধারণ মানুষের, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্যাকেজে কর্পোরেটদের পকেট পড়বে এটা বলা যায়, গরিব মধ্যবিত্তের তাতে কোনো লাভ হবে না মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। স্বাস্থ্য আমার অধিকার। স্বাধীনতার পরবর্তী ভারতে স্বাস্থ্যের অধিকার নিয়ে যে ভাবা হয়নি তা করোনা কালে বোঝাই যাচ্ছে। 1981 সালে ওয়ার্ল্ড হেলথ কংগ্রেসের 34তম অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ইন্দিরা গান্ধী। তার বক্তব্যে তিনি বলেছিলেন, আমাদের অবশ্যই অসামান্য আধুনিক হাসপাতাল প্রয়োজন। স্বাস্থ্যকে মানুষের কাছে পৌঁছতে হবে। স্বাস্থ্য কোনো পণ্য নয় যা পয়সা দিয়ে কেনা যায়, কিংবা কোনো সার্ভিস নয় যেটা দেওয়া হবে। আজ 40 বছর পর কি মনে হচ্ছে? স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছচ্ছে? উত্তরটা কি আপনি জানেন তো, আর নাইবা বললাম। কেমন হতে চলেছে স্বাস্থ্য ব্যবস্থা? ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, যার ফলে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলছে সরকার। नेशनल डिजिटल हेल्थ मिशन, उसका भी आरंभ किया जा रहा है। भारत के हेल्थ सेक्टर में ये एक नई क्रांति ले आएगा।
इलाज में आने वाली परेशानियां कम करने के लिए टेक्नोलॉजी का बहुत सुविचारित रूप से उपयोग होगा। प्रत्येक भारतीय को हेल्थ आईडी दी जाएगी। ये हेल्थ आईडी प्रत्येक भारतीय के स्वास्थ्य खाते की तरह काम करेगी। आपके हर टेस्ट, हर बीमारी, आपको किस डॉक्टर के पास कौन सी दवा ली थी, उनका क्या डायग्नोसिस था, कब दी थी, आपकी रिपोर्ट क्या थी, ये सारी जानकारी इस एक हेल्थ आईडी में आपको समाहित की जाएगी। যার অধীনে তৈরি হবে একটি ওয়েবসাইট ও অ্যাপ। ওই পোর্টালে প্রত্যেক ভারতীয় তার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করতে পারবেন, যাকে বলা হচ্ছে ই রেকর্ড। এখানে নিজের তথ্য আপলোড করলে মিলবে একটি হেলথ আইডি। ওই পোর্টালে চিকিৎসকেরাও নথিভুক্ত করতে পারবেন নিজের নাম। Set a very good target for 3 years that you will have we want almost 100% health workers on board. We want 90% of the health professionals on board. We want 80%. It's a good target, and I am sure it is quite well achievable now that we have even the ASHA workers using the digital technology to deliver messages. So we can expect, I think, from there above, everyone can be on board. টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে, থাকছে অনলাইন ওষুধ কেনার ব্যবস্থাও। চিকিৎসকেরা ডিজিটাল সইয়ের মাধ্যমে প্রেসক্রিপশনও করতে পারবেন। করোনা পরবর্তী ভারতে এমনই হতে চলেছে স্বাস্থ্য ব্যবস্থা। তবে এর সুযোগ স্বাধীন ভারতের নাগরিক কতটা নিতে পারবেন? সকলের হাতে স্মার্টফোন থাকবে এমন ভাবনাই দেশের জন্য দিবাস্বপ্ন বলেছিলেন নিন্দুকরা। 2017-18 মিশন অন্তর্দয়ের রিপোর্ট অনুযায়ী দেশের 47% মানুষ দৈনিক 12 ঘন্টা করে বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। দেশের বর্তমান প্রজন্ম যারা কম্পিউটার ব্যবহার করে তার মধ্যে মাত্র 8% ইন্টারনেট ব্যবহার করে। ভারতের মাত্র 26% মানুষ স্মার্টফোন ব্যবহার করে, যেখানে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট ব্যবহারকারীর সংখ্যা মাত্র 11%। দেশে মোট জনসংখ্যার 66% মানুষ গ্রামে বসবাস করেন, যেখানে ইন্টারনেট ব্যবহার করেন 5.15% মানুষ। এমন অবস্থায় দেশে সেখানে অনলাইন স্বাস্থ্য ব্যবস্থার ভাবনা কি বাস্তবসম্মত? তবে এখন আর সুদিনের স্বপ্ন না দেখে বাস্তবের সঙ্গে লড়াই করেই দিন কাটছে দেশবাসীর। শাকসবজি, খাদ্যপণ্যের যেভাবে দাম বাড়ছে তাতে মানুষের খেয়ে বাঁচা মুশকিল হয়ে পড়বে আগামী দিনে, এমনটাই আশঙ্কা করছেন কেউ কেউ। শুধুমাত্র করোনাকে দোষারোপ করা কি ঠিক হবে? আপনি বলুন। হঠাৎ করে লকডাউনের সিদ্ধান্তে সাপ্লাই হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় কি সমস্যা বাড়লো না? আবার পেট্রোল ডিজেলের দাম অনবরত বেড়েই চলেছে। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, ভারতে তখনও কিন্তু তেলের দাম বেড়েই চলেছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, বাজারে আগুন। রিজার্ভ ব্যাংক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব কিভাবে তার কোনো দিশা দেখাতে পারেনি। মূল্যবৃদ্ধির দিকে সরকারের নজর দিতে হবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে টাকার যোগান দিতে হবে। করোনা পরবর্তী ভারতের সুদিন আসুক, এইটুকুই চায় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের চালিকা শক্তি। খেয়ে পড়ে বাঁচবে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কামনা নিয়ে দিনরাত খেটে যাবে। মাথা গোছার ঠাঁই পেলে সেখানে দিনের শেষে এসে দুদণ্ড নিশ্চিন্তের ঘুম ঘুমোবে। যা রোজগার করবে তাতে পেট ভরলেই তারা খুশি, বিশেষ চাওয়া নেই। অন্ধ জাতীয়তাবাদের কাছে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে নয়, মানুষের স্বার্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই করোনা পরবর্তী ভারতে কাম্য। নাগরিকদের নিপীড়ন প্রতিহত করার প্রশ্ন করার যে অধিকার সংবিধান দিয়েছে, সেই অধিকার প্রয়োগ করতে মানুষ যেন বাধা না পায়। স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ দীর্ঘজীবী হোক, তবেই স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবেন ভারতবাসী। ঠিক কিনা? আজ এ পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত ঠিক 9টায়। নমস্কার।